এখন যা জানি আমি কখনোই নিউ জার্সিতে সেটেল করতাম না। যে আত্মীয় স্বজন যারা আছে তাদের উপরে চাপ কম পড়বে। আজকে আমি বিশেষ করে ডিসকাস করব যে যারা নতুন ইমিগ্রেন্ট হয়ে দেশে এসছেন তারা কিভাবে চাকরি পাবেন। কখনোই স্যুট পরে যাবেন না। আমরা বাঙালিরা তো সবসময় মনে করি ইন্টারভিউ দিতে যাচ্ছি স্যুট পরে যাই। চাকরি খুঁজবেন কিভাবে? নিউ ইয়র্ক অথবা এই ধরনের যেগুলি হাই ডেন্সিটি, যেখানে অনেক লোকজন, অনেক ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি একই সাথে, সব সিটিতেই পাবলিক লাইব্রেরি থাকে এবং সেই পাবলিক লাইব্রেরিতে যে আপনি তাদের কম্পিউটার ব্যবহার করতে পারেন। অন্যভাবে কাউকে ঠকিয়ে আর্ন না করলেই হলো। ইমিগ্রেন্ট তারা এসে কোন শহরে থাকবেন, কোন স্টেট তাদের জন্য ভালো হবে, এগুলো নিয়ে ডিসকাস করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। লাঞ্চ তৈরি করছি আর আজকে হঠাৎ ভাত খেতে মন চাইল না, তো কাজেই আগে থেকে বানিয়ে রাখা চিকেন প্যাটিস, এটা দিয়ে একটা সিম্পল চিকেন স্যান্ডউইচ বানাবো। তো এই টোস্টটাকে এই রুটিটাকে একটু ম্যানেজ দিয়ে এবার টোস্ট করেছি। তো অল্প আছে, টোস্ট করার পর এটা দিয়ে আমি বানাবো। আর আজকে আমি আসলে এইটা খাওয়ার পরেই বাইরে একটু ঘোরাঘুরি করতে যাব এবং আপনাদের সাথে ইমিগ্রেশন যারা নতুন ইমিগ্রেন্ট তারা এসে কোন শহরে থাকবেন, কোন স্টেট তাদের জন্য ভালো হবে, এগুলো নিয়ে ডিসকাস করব এবং কিভাবে চাকরি পেতে হবে, চাকরি খুঁজবেন কিভাবে, এগুলো নিয়ে ডিসকাস করব আজকে। খুবই সিম্পল স্যান্ডউইচ, একটু মেয়োনেজ আর লেটুস, টমেটো আর একটা চিকেন প্যাটিস, এটা দিয়েই এই স্যান্ডউইচ বানাবো এবং অত্যন্ত সুস্বাদু হয়। আর যেহেতু সবসময় ভাত খেতে মন চায় না, এই জন্য মাঝে মধ্যেই এই চিকেন ব্রেস্ট মাংস দিয়ে অথবা আপনি লেগ দিয়েও বানাতে পারেন। আমরা এই প্যাটি বানিয়ে রাখি, এরপর ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বের করে আপনি একটু ভেজে খেতে পারবেন স্যান্ডউইচ বানিয়ে। আমরা বিফ বার্গারের সাথে যখন বিফ বার্গার বানাই তখন আমরা পেঁয়াজ দিই। সাধারণত চিকেন স্যান্ডউইচের সাথে পেঁয়াজ খাই না। আপনারা চাইলে আসলে এটা যার যার ব্যক্তিগত পছন্দ, চাইলে খেতেও পারেন। এই তো বার্গার রেডি, স্যান্ডউইচ রেডি। আমাকে এইভাবে একটু চাপ দিতে হবে, তারপরে খাবো। এক হাতে শ্যুট করে এক হাতে খাই, সহজ কোনো কাজ না। ওয়াও, নিজ হাতে একটা খাবার তৈরি করে সেটা খাওয়ার যে তৃপ্তি, সেটা কেনা খাবারে পাওয়া যায় না। যদিও কেনা খাবারেও সুখ আছে, আপনার রান্না করার ঝামেলা নাই, হাঁড়ি পাতিল বাসন ধোয়ার ঝামেলা নাই, কিন্তু নিজের হাতে তৈরি করা খাবার সেটা জাস্ট আনবিটেবল। খুব ইচ্ছা ছিল যে আজকে লাঞ্চ প্যাকেট করে বাইরে নিয়ে যাব, তারপর বাইরে লাঞ্চ করব আর আপনাদের সাথে গল্প করব। তো আজকের দিনটা যদিও তেমন ঠান্ডা না, বেশ কমফোর্টেবল, কিন্তু অনেক বাতাস, অনেক উইন্ডি। বাইরে খেয়ে বসে বসে খেয়ে এনজয় করা যাবে না। তো যাই হোক, খুব একটা দূরে যাচ্ছি না। আমি আমাদের যে বাসার পাশে ইউনিভার্সিটি আছে, স্টকটন ইউনিভার্সিটি, সেখানে যাচ্ছি। কি সুন্দর একটা দিন, নীলাকাশ, কি অসাধারণ সুন্দর, তার মধ্যে ছোট ছোট সাদা মেঘ, বিউটিফুল ডে। তো এখান থেকে আমার বাসাতে যেতে ড্রাইভ করলে 5-7 মিনিট লাগে। আর ওখানে যেই আমরা গল্প করব আপনাদের সাথে। আজকে আমি বিশেষ করে ডিসকাস করব যে যারা নতুন ইমিগ্রেন্ট হয়ে দেশে এসছেন তারা কিভাবে চাকরি পাবেন অথবা কোথায় থাকবেন, কোন স্টেট তাদের জন্য সবচেয়ে ভালো হবে থাকার জন্য এবং কেন, সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর চাকরি পেতে হলে কি করতে হবে, কী ধরনের ড্রেস পরা উচিত, কিভাবে চাকরি খুঁজবেন, সব কিছু নিয়েই ডিসকাস করব। ওয়াও, look at that, subhanallah, so beautiful. ড্রোন ফ্লাই করার প্ল্যান ছিল, কিন্তু যে বাতাস, আমার ড্রোনটা কিন্তু প্রায় 40 মাইল স্পিডে বাতাস থাকলেও ফ্লাই করতে পারে। কি দরকার, করা যায় বলে যে আমি করবো এমন তো কোনো কথা নাই। তাছাড়া নতুন ড্রোন তো মায়া একটু বেশি।
এটা বিরাট বড় এক বনের ভিতরে এই ইউনিভার্সিটিটা। বিরাট একটা লেক এখানে এই ইউনিভার্সিটির ভিতরেই। এই ইউনিভার্সিটিতে কিন্তু আরও একটা লেক আছে, সেখানে একটু ভিতরে যেতে হয়, আর এটা তো একদম গাড়ি পার্ক করেই হেঁটে যাওয়া যায়। কাজেই যেহেতু এটা একটু ভিতরে যাওয়া হয় না সব সময়, তো এই লেকটা কিন্তু ম্যানমেড, এটা মানুষের তৈরি লেক, ন্যাচারাল কোনো লেক না। বিউটিফুল, এখানে আসলে মন ভালো হয়ে যাবে। স্বাধীন বীজে যখন ছোট ছিল ওদেরকে নিয়ে প্রায় এখানে আসতাম, আর ওদেরকে একটা বড়শি ছিপ ধরিয়ে দিতাম, ওরা মাছ ধরতো, সব ছোট ছোট মাছ, ওই কই মাছ অথবা আমাদের মিনি মাছ, এই সাইজের মাছগুলো ধরা যায়। পরে সাধারণত এখানে ব্যাসও পাওয়া যায়, যেটা বাংলাদেশে বলে ভেটকি, পাওয়া যায়। আর ভালোই, খারাপ না, এনজয় করার জন্যে সুন্দর একটা জায়গা। আর দেখতে পাচ্ছেন লেকের পাড় ধরে কি সুন্দর ওয়াকওয়ে, হাঁটার রাস্তা। বাম দিকে লেক, সামনে রাস্তা, আর ডানে গভীর বন। এই বনে কি আছে? হরিণ, প্রচুর হরিণ আছে, যেটা প্রায় দেখা যায়, হাঁটতে আসলে হরিণ দেখা যায়, বিশেষ করে বিকেলে এবং সকালে। আর বিষাক্ত সাপ, হ্যাঁ সাপ আছে। আর এর বাইরে অন্য কোনো প্রাণী, পাখি টাকি, টার্কি আছে, ওয়াইল্ড চিকেন, বনমোরগ যেগুলি, সেগুলো আছে কয়েকটা, কিন্তু তেমন হিংস্র কোনো প্রাণী এখানে আসলে নাই যেটা আপনাকে অ্যাটাক করবে আমাদের এলাকাতে। অসাধারণ। ভেবেছিলাম এখানে বসে গল্প করব, কিন্তু এত বাতাস, মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। ভীষণ উইন্ডি, এখানে আসলে বসে কথা বলা কতটুকু যাবে ভাবছি। বাতাসটি সবসময় থাকে তা না, দমকা বাতাস, দমকা হাওয়া, ঝড়ো হাওয়া। তো যদিও বেশি ঠান্ডা না, কিন্তু ঠান্ডা লাগছে, কারণ ওয়াও। আর একটু কম ওজনের মানুষ হলে হয়তো উড়িয়ে নিয়ে যেত। ভয় নেই, আমি আপনাদের যা প্রমিস করেছি সেই ইনফরমেশনগুলি শেয়ার করব একটু পরেই। আমি আপনাদের সাথে যেসব ইনফরমেশন শেয়ার করি সেগুলো বেশিরভাগ অথবা করেছি অথবা করি অথবা করব, বেশিরভাগই আমি অনেক রিসার্চ করে, অনেক খোঁজ খবর নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করি। তার মানে এই না যে আমি 100% গ্যারান্টি দিয়ে কথা বলছি, বলা যায় না, আমার ভুল হতেও পারে, আমার সোর্স রং হতে পারে। কাজেই আপনারা অবশ্যই সেটা খোঁজ খবর নিয়ে দেখবেন। তবে আমি চেষ্টা করি একেবারে আপডেটেড, মানে একেবারেই ধরেন এখন কোনটা সবচেয়ে ভালো হবে সেই ইনফরমেশন আপনার সাথে আমি শেয়ার করি। আমি প্রথমে বলবো যে কোন কোন সিটি এবং স্টেটের কোন কোন সিটিগুলো আপনার জন্য ভালো হবে এবং কেন ভালো হবে, তার পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুইটাই আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। এখন শুরুতেই বলি যে আমেরিকার কোথায় ইমিগ্রেন্টদের জন্য লাইফ শুরু করা সবচেয়ে সহজ, এবং এটা তাদের জন্যে যাদের কোনো আত্মীয় স্বজন নাই আমেরিকাতে, থাকলে খুবই অল্প, আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে চান, কারোর উপর ডিপেন্ড করতে চান না, তাহলে লাইফ কোথায় শুরু করবেন? শুরুতেই আসে টেক্সাসের হিউস্টন এবং ডালাস। এই দুইটা শহরেই ডাইভার্স, প্রচুর বিদেশি আছে, বিভিন্ন ধরনের বাংলাদেশি কমিউনিটি, মসজিদ অথবা আপনার সব ধরনের সুযোগ সুবিধা আছে। আর চাকরি বাকরি, বিভিন্ন ধরনের চাকরি পাওয়া যায়, রেস্টুরেন্ট চাকরি আছে, এরপর ওয়্যারহাউস জব। কারণ শুরুতে আপনি একেবারে যে প্রফেশনাল কাজ পাবেন এর কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে যে আপনি ইঞ্জিনিয়ার, কিন্তু তারপরও দেখা গেল যে আপনার 2 বছর হয়ে গেল আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী কাজ পেতে। 3 নম্বরে আছে ফিনিক্স, অ্যারিজোনা। তারপর আছে আটলান্টা, জর্জিয়া। এখন আটলান্টিক সিটি আর আটলান্টা কিন্তু এক জায়গায় না। আটলান্টিক সিটি হলো নিউ জার্সিতে, আর আটলান্টা হলো জর্জিয়াতে। তারপরে আসে
অরল্যান্ডো, ফ্লোরিডা। ফ্লোরিডার অরল্যান্ডোতে অনেক সুযোগ সুবিধা আছে অন্যান্য জায়গার চাইতে বেশি। ইন্ডিয়ানাপলিস, ইন্ডিয়ানা, কলম্বাস, ওহাইও, তারপর আছে শার্লট, নর্থ ক্যারোলাইনা। 9 নম্বরে আছে লাস ভেগাস, নেভাডা। আমি জানি আপনারা অবাক হয়েছেন নিউ ইয়র্ক কোথায়, তাহলে নিউ ইয়র্ক কি ভালো জায়গা না? আমরা সেটা ডিসকাস করবো একটু পরেই। তো এখন যে 9টা স্টেট এবং তার সিটির নাম বললাম, তার এখানে এই নামগুলো আসার প্রধান কারণ হলো যেখানে যে নতুন যারা তাদের জন্য চাকরি পাওয়া সহজ, এখানে কম্পিটিশন কম। বিভিন্ন জায়গাগুলোতে যেমন অরল্যান্ডো অথবা লাস ভেগাস, এখানে সার্ভিস ইন্ডাস্ট্রি প্রচুর, কাজেই সবসময় লোকের চাহিদা আছে, কাজ সবসময় পাওয়া যায়। আপনি এমন হতে পারে আসার 1 সপ্তাহ পরেই চাকরি পেয়ে গেলেন। তো এত বাতাস, যেমন মাইক শব্দ ঠিক একটু প্রবলেম হবে শুনতে, কাজেই এটা এইভাবে ধরে বাতাস থেকে মাইককে প্রোটেক্ট করতে হচ্ছে। আর তো যাই হোক, আপনার তো এই যে শহরগুলো বললাম, এগুলো প্রতিটাতেই বিভিন্ন ওয়্যারহাউস, অ্যামাজন হতে পারে অথবা অন্যান্য ওয়্যারহাউস, রেস্টুরেন্ট জব, তারপর আপনার ডেলিভারি সার্ভিস, বিভিন্ন ধরনের চাকরি প্রচুর পাওয়া যায়। এবং এই জায়গাগুলোতে যেগুলো আগেই বলেছি আমি, বাসা ভাড়া তুলনামূলকভাবে অন্যান্য স্টেটের চাইতে, শহরের চাইতে অনেক সস্তা, অ্যাফোর্ডেবল। কেমন অ্যাফোর্ডেবল? যে বাসা নিউ ইয়র্কে $1,500-2,000 এক রুমের বাসা হতে পারে, সেটা সেখানে $500 কি $600, কাজেই বুঝতে পারছেন অনেক সস্তা। প্লাস ট্যাক্স, অনেক স্টেট আছে এখানে যেগুলো স্টেট ট্যাক্স নাই, সিটি ট্যাক্স নাই, কাজে সেদিক দিয়েও আপনার অ্যাফোর্ডেবল। আবার অনেক জায়গা আছে, যেমন আপনি হয়তো নিউ ইয়র্কে ধরুন $16 বেতন পাচ্ছেন, আর ওইখানে গেলে হয়তো পেলেন $14, কিন্তু তারপরে সেটা লাভ এই জন্যে যে আপনার এখানে খরচ কম, ট্যাক্স দিতে হবে কম, কাজে এটা লাভজনক বেশি এই হিসাবে। আমার এই ভিডিও আজকের বিশেষ করে তৈরি তাদের জন্য যাদের স্পেশাল কোনো স্কিল নাই। আপনি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, যদিও ডাক্তার ইঞ্জিনিয়ারও এই দেশে এসে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। ডাক্তারদের তো নতুন করে অনেক পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, লাইসেন্স পেতে হয় আমেরিকাতে প্র্যাকটিস করতে হলে। আর ইঞ্জিনিয়ারদেরও অনেক সময় 2 বছর লেগে যায় চাকরি পেতে, সব সময় না, অনেক সময়। তো কাজেই শুরুতে হয়তো অড জব করতে হতে পারে। তো তার জন্য আপনাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আর কী ধরনের চাকরি পাওয়া যায়? অ্যামাজনের ওয়্যারহাউস আছে, ফ্যাডেক্স আছে, তারপর আপনার ওয়ালমার্ট, আমেরিকার সব জায়গাতেই ওয়ালমার্ট আছে। আর বিভিন্ন ধরনের রিটেল স্টোর, আপনার হোটেলে আপনি কাজ পেতে পারেন, ক্লিনিং সার্ভিসেস, ডেলিভারি সার্ভিস, এগুলো সব কিছুই আপনার অ্যাভেলেবল থাকে এই শহরগুলোতে যেগুলো আমি লিস্ট বলেছি। তবে আপনাদের যদি নিউ ইয়র্কে আত্মীয়স্বজন থাকে অথবা আমেরিকার অন্য কোথাও আত্মীয়স্বজন থাকে যারা আপনাকে সাহায্য করবে অথবা বিভিন্নভাবে চাকরির খোঁজ খবর দিয়ে দিবে অথবা আপনার থাকার জায়গা দিবে, তাদের জন্য কিন্তু আপনি আমেরিকার যেখানেই যান আপনার জন্যে সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং পরিশ্রম এবং স্ট্রাগল কম করতে হবে। এত উইন্ডি যে কথা বলে মজা পাচ্ছি না। যাই হোক, বারবার থেমে যেতে হচ্ছে। আর কোন সাবজেক্টে কে নিয়ে কথা বলছিলাম, মাঝে মধ্যে সেটা একটু গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো যেই সাবজেক্টে বলছিলাম যে আপনার যে আত্মীয় স্বজন থাকে, আমি স্ট্রংলি রেকমেন্ড করি আপনার যে আত্মীয় স্বজন থাকে আপনি একা আসুন। যদি হোল ফ্যামিলির ইমিগ্রেন্ট ভিসা থাকেও যদি সম্ভব হয় আপনি একা চলে আসুন, হাজব্যান্ডকে বলছি, এবং এসে আপনি 2 মাস থাকেন, আশেপাশে দেখেন, 2-1টা স্টেট ঘুরে দেখেন আপনার কোনটা ভালো লাগে। কারণ আপনি একবার, আমার এক্সাম্পল দিই, যেমন আমি যখন স্টুডেন্ট লাইফে এসেছিলাম তখন টাকা পয়সা তো কম ছিল যে আমি ট্রাভেল করে বিভিন্ন স্টেট ঘুরে ঘুরে বেড়াবো, সেই পয়সা আমার ছিল না। আমার ফ্রেন্ড ইনভাইট করেছে যে ফারুক আটলান্টিক সিটি চলে আসো, অনেক চাকরি পাওয়া যায়। তখন খুবই আমেরিকাতে চাকরির অবস্থা খুবই খারাপ ছিল, এখানে চলে আসলাম, আর যাওয়া হয়নি, সেটেল হয়ে গেছি। কিন্তু আমি যদি আগে থেকে জানতাম, এখন যা জানি, আমি কখনোই নিউ জার্সিতে সেটেল করতাম না। তো এখন আপনারা যেন সেই ভুল না করেন, এই জন্য বলি যে যখন আসবেন ফ্যামিলির সবাইকে রেখে আপনি একা আসেন। কেন বললাম? তাহলে আপনার যে আত্মীয় স্বজন যারা আছে তাদের উপরে চাপ কম পড়বে এবং
আপনার জন্য ঘোরাঘুরি করে বিভিন্ন স্টেট ঘুরে খুঁজে বের করা সহজ হবে। এটা কিন্তু আমি অ্যাডভাইসটা সবাইকেই দেই, কারণ আপনি লাইফ চেঞ্জিং একটা সিদ্ধান্ত নিচ্ছেন। চলে আসবেন আমেরিকাতে, এসে আপনি কোথায় থাকবেন, কোন স্টেট ভালো হবে, এখানে একবার চলে আসলে হোল ফ্যামিলি নিয়ে মুভ করা কিন্তু একটু ডিফিকাল্ট। শুধু যে ব্যয় সাপেক্ষ তাই না, ফিজিক্যালিও এটা চ্যালেঞ্জিং। জিনিসপত্র নিয়ে আপনি কোথায় ঘুরবেন, কোথায় যাবেন, বিরাট এক ঝামেলা। কাজে আপনি একা এসে দেখেন। আর একটা ব্যাপার, বাংলাদেশ থেকে এখানে আসার আগেই সব কিছু বিক্রি করে দিবেন না। আপনার যেগুলো প্রয়োজন বিক্রি করবেন, বাকিটা রেখে আসবেন। কারণ এমনও হতে পারে যেখানে এসে আপনার ভালো লাগলো না, আপনি থাকবেন না। তাহলে আপনি ফিরে যেয়ে আপনি কই যাবেন, কোথায় থাকবেন? আপনার তো নিজের কোনো জায়গা নেই, সব বিক্রি করে দিয়েছেন। কাজে একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। আমার ভিডিওতে আমি কিন্তু কখনোই কোনো ইলিগাল অ্যাডভাইস, যেমন ইলিগালি কীভাবে আমেরিকাতে আসা যায়, কীভাবে আমেরিকা এসে থাকা যায়, এই ধরনের অ্যাডভাইস আমি দেই না। কারণ আমি এ ধরনের অন্যায় কাজ এনকারেজ করতে চাই না। আর তাছাড়া সেই লাইফ এত বেশি ডিফিকাল্ট, যেটা আসলে আমি বললেও আপনারা বুঝবেন না। তবে যারা ইয়াং স্টুডেন্ট ভিসায় আসে, তারা এখানে এসে যদি থেকে যেতে চায়, তাদের জন্য বিভিন্ন অপশন আছে। কিন্তু যারা 30-এর উপরে 40-এর উপরে পার হয়ে গেছে, তাদের জন্য এটা অনেক বেশি স্ট্রাগল, অনেক বেশি স্ট্রেসফুল। আমি এটা কখনোই রেকমেন্ড করি না যে আপনারা এখানে এসে ইলিগালি থাকেন অথবা ইলিগাল ভাবে এখানে চাকরি করেন। এবং কারণ একবার ইলিগাল হয়ে গেলে এরপরে কিন্তু প্রবলেম আরও অনেক বেশি হয় পরে লিগাল হতে। বিশেষ করে এখন এই সরকারের সময় তো এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। আর ইভেন যারা পলিটিক্যাল অ্যাজাইলাম অ্যাপ্লাই করেছিল, তাদের অনেকেই তো আগে হয়ে যেত। এখন 90% নো দিচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে তাদের অ্যাপ্লিকেশন। কাজে এটা এখন খুবই চ্যালেঞ্জিং। আপনারা অনেক চিন্তা ভাবনা করেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন বলবো যে কেন আমি নিউ ইয়র্ককে ডিসকারেজ করি। শুরুতে বলি, নিউ ইয়র্কে যদি আপনার আত্মীয় স্বজন থাকে, বন্ধুবান্ধব থাকে, যারা আপনাকে থাকতে দিবে অথবা হেল্প করবে সবভাবে, তাহলে সেটা অবশ্যই অনেক ভালো, আপনারা থাকতে পারেন। আর না হলে নিউ ইয়র্কে আসা এই জন্য আমি রেকমেন্ড করি না। যেখানে বিশেষ করে আপনারা বাংলাদেশে আসলে তো জ্যাকসন হাইট, কুইন্স, যে জায়গাগুলো, সেগুলো আমি লিস্ট একে বলে দেবো যে কোথায় আপনারা আসতে পারেন। কিন্তু বাসা ভাড়া অনেক বেশি, বাসা খুঁজে পাওয়া অনেক ডিফিকাল্ট। আর যেহেতু প্রচুর সব বাংলাদেশিরা এখানেই চলে আসে সবার আগে নিউ ইয়র্কে, কাজ পাওয়া অনেক ডিফিকাল্ট। আর কাজ পেলেও আপনাকে বেতন দেবে অনেক কম, আপনার পরিশ্রম করবেন কিন্তু আপনার লাইফ হবে খুবই ডিফিকাল্ট। আর এখন তাহলে আরেকটা অ্যাডভাইস দিই কীভাবে আমেরিকাতে চাকরি পাওয়া যায়। প্রথমে বলি, চাকরি খুঁজতে যে আপনি যেহেতু ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কোনো প্রফেশনাল চাকরি খুঁজে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন একটা অড জবের জন্যে, কখনোই স্যুট পরে যাবেন না। আমরা বাঙালিরা তো সবসময় মনে করি ইন্টারভিউ দিতে যাচ্ছি, স্যুট পরে যাই অথবা খুব দামি জামা কাপড় পরে যাই। না, আপনি যেই চাকরির জন্য যাচ্ছেন সেই চাকরির যে স্ট্যান্ডার্ড, সে অনুযায়ী জামা পরবেন। কারণ আপনি স্যুট পরে গেলে ওরা ধরে নেবে আপনি কখনোই চাকরি করবেন না বেশি দিন। কাজেই আপনার পরিচিত হবে রেগুলার জিন্স, পরিষ্কার শার্ট, সেটা ইস্ত্রি করে পরিচিত হবে। খুব সিম্পলভাবে যাবেন, স্নিকার্স পরে, এবং যেন ওরা বুঝে যে আপনি স্ট্যান্ডার্ডের এখানে আপনি থাকবেন। এবং আপনি যদি বাংলাদেশে অনেক ভালো অফিসার ছিলেন, অনেক বড় অফিসার ছিলেন, ভালো চাকরি করেছেন, সেগুলো আপনার রেজামেতে দিবেন না। কারণ তাহলে ওরা আপনাকে চাকরি দিবে না। আপনাকে মনে রাখতে হবে আপনি যেই চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন সেই রেফারেন্স, সেই ধরনের এক্সপিরিয়েন্স আপনি দেখাবেন। ওর চাইতে ভালো কিছু দেখালে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তারপর একবার চাকরি হয়ে গেলে যদি প্রমোশনের সুযোগ আসে, তখন আপনি ডিসক্লোজ করতে পারেন যে হ্যাঁ আপনি এই এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশে থাকতে আপনি এগুলো করেছেন। কাজেই সেটা পরের ব্যাপার। মাই গড, বারবার বলছি আমি যে এত বাতাস। এখন একটু বাতাসটা কমেছে। আমি এতক্ষণ খোলা জায়গায় ছিলাম, এখন বনের ভিতর চলে এসেছি। মেবি এই জন্যই বাতাসটা কম মনে হচ্ছে।
এখানে এসেই আপনি শুরুতেই অনেক ভালো চাকরি করবেন এটা আশা করবেন না। মনে রাখতে হবে যে কোনো কাজই সম্মানজনক যেটা আপনি হালাল ওয়েতে আর্ন করবেন, অন্যায়ভাবে কাউকে ঠকিয়ে আর্ন না করলেই হলো। আপনার এসেই যেটা আপনি করবেন, যদি আপনার লোকাল কলেজে অথবা ইউনিভার্সিটিতে ইংলিশ ক্লাস থাকে, অনেক জায়গাতে ফ্রি ইংলিশ ট্রেনিং সেন্টার আছে, সেখানে যে আপনি 2 মাস 3 মাস 6 মাস ইংলিশ শেখেন। আপনি যত ভালোই ইংলিশ জানেন তারপরেও কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট, এটা শিখতে সময় লাগবে কিছুদিন, তবে ইট ইজ ওয়ার্থ ইট। কারণ ভালো চাকরি পেতে গেলে আপনি যখন ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবেন তাহলে কিন্তু আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে অন্য 10 জনের চাইতে। তারপর আপনার জামা কাপড় হাঁড়ি পাতিল কোত্থেকে কিনবেন? বাংলাদেশ থেকে সব প্যাকেট করে নিয়ে আসতে পারলে ভালো, যদি না পারেন এখানে কিন্তু আপনার শুরুতে যে একেবারে দামি দামি নতুন নতুন জিনিস কিনতে হবে এমন কোনো কথা নাই। এখানে আপনার স্যালভেশন আর্মি আছে অথবা আপনার গুডউইল, এগুলো হলো মানুষ যে জিনিসপত্র ডোনেট করে দেয় সেগুলো এই দোকানগুলোতে বিক্রি করে। সেখানে জামা কাপড় স্যুট আপনার হাঁড়ি পাতিল সব বিক্রি হয়, ফার্নিচার সহ। সেখানে যেতে পারেন। শুরুতে আপনার বাজেট তত বেশি নাও থাকতে পারে। যেখানে একটা রান্নার হাঁড়ি ফর এক্সাম্পল $100 দাম, সেটা আপনি সেখানে পাবেন হয়তো $6-7। কাজেই হয়তো একটু পুরনো, কিন্তু আপনার কাজ চলবে। কাজেই বাজেটে যখন চলতে হয় তখন অনেক কিছুই করতে হয় সার্ভাইভ করার জন্যে। আমরা করেছি, এখনও করছি। চাকরি খুঁজবেন কিভাবে? নিউ ইয়র্ক অথবা এই ধরনের যেগুলি হাই ডেন্সিটি, যেখানে অনেক লোকজন, অনেক ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি একই সাথে, সেখানে আপনি হেঁটে হেঁটেও চাকরি খুঁজতে পারেন। আপনি কোনো দোকানে ঢুকে অথবা রেস্টুরেন্টে ঢুকে পোলাইটলি জিজ্ঞেস করতে পারেন, ডু ইউ গাইজ নিড এনি হেল্প, আর ইউ গাইজ হায়ারিং? এটা জিজ্ঞেস করলে, এবং আপনার একটা কাগজ অথবা একটা রেজুমে খুব শর্ট 1 পাতা হলেই ভালো হয়। আপনি শুধু আপনার নাম, আপনার বর্তমান ঠিকানা এবং আপনার যে লোকাল ফোন নাম্বার এটা দিয়ে আসবেন, আর বলবেন যে আপনি যে কোনো কাজ করতে রাজি, যে কোনো ধরনের কাজ আপনি পান সেটা আপনি করবেন, আপনার কোনো স্পেসিফিক চাহিদা নাই। এবং জিজ্ঞেস করবে যে আপনি কত টাকা বেতন চান, বলবে যে এটাও হোয়াট এভার ইউ গাইজ গিভ আই উইল ওয়ার্ক। আমার কোনো ডিমান্ড নাই যে আমি এত টাকা বেতন চাই। কখনোই বেতন কোনো চাকরিতেই আপনি কত টাকা বেতন চান জিজ্ঞেস করলে সেটা বলতে হয় না। যাই হোক, এরপর আছে বিভিন্ন ওয়েবসাইটে আপনার যে জব সাইট, যেমন ওয়ালমার্ট। আপনি যদি ওয়ালমার্ট ওয়েবসাইটে যান, সেখানে যে চাকরি আপনি ওদের যদি ওপেনিং থাকে, সবসময় ওপেনিং থাকে, আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন ঘরে বসে। এখন আপনি যদি কম্পিউটার না থাকে তাহলে কি করবেন? কম্পিউটার না থাকলে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন? সব সিটিতেই পাবলিক লাইব্রেরি থাকে, এবং সেই পাবলিক লাইব্রেরিতে যেয়ে আপনি তাদের কম্পিউটার ব্যবহার করতে পারেন। ইভেন যারা সেখানে কাজ করে, লাইব্রেরিয়ান যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি নতুন এসছেন শহরে এবং আপনার ইংলিশ নিয়ে লজ্জিত হওয়ার কোনো কারণ নাই। আপনার অ্যাকসেন্ট যেমনই হোক, ভাঙা ভাঙা ইংলিশ বলেন, কোনো সমস্যা নাই, এখানে লজ্জার কিছুই নাই। এটা কমিউনিকেশন, আপনি যে পর্যন্ত আপনার মনে ভাব প্রকাশ করতে পারেন, নো প্রবলেম। আপনি বলবেন যে আমি নতুন এসেছি এই শহরে, আমি চাকরি খুঁজছি, কিভাবে কাজ খুঁজে পেতে পারি, আমাকে দেখাও যে কীভাবে সার্চ করতে হয়। ওরা আপনাকে হেল্প করবে। আমেরিকাতে একটা ব্যাপার যে আপনাকে সবাই খুবই হেল্পফুল। যদি বলেন নতুন এসেছি, তাহলে তো কথাই নেই, আপনাকে হেল্প করবে। তারপর আপনার আত্মীয় স্বজন সবাইকে বলে রাখবেন, বন্ধুবান্ধব সবাইকে বলবেন যে আপনি কাজ খুঁজছেন। আর বিভিন্ন জায়গায় শহরগুলোতে, বিশেষ করে সামারে, এখন যেমন সামারের শুরুতে জব ফেয়ার হয়, সেখানে অন দ্য স্পট ওরা লোক হায়ার করে। তো এটা আরেকটা অপশন। এরপর আপনি যদি বিভিন্ন এজেন্সি আছে যারা আপনাকে টেম্পোরারি কাজ দিবে, তো আপনি গুগল করতে পারেন যে টেম্পোরারি ওয়ার্ক এজেন্সি নিয়ার মি। তো এই টেম্পোরারি এজেন্সিগুলো আপনি যদি, আবার বলেছি যে গুগল করেন যে টেম্পোরারি এজেন্সি টেম্পোরারি ওয়ার্ক এজেন্সি নিয়ার মি, তাহলে গুগলে আপনি অনেকগুলো ঠিকানা পাবেন, ফোন নাম্বার পাবেন। আপনি সেখানে যাবেন, যে বলবেন যে আপনার চাকরি দরকার, এবং সাধারণত তারা সপ্তাহখানেকের মধ্যেই আপনাকে একটা চাকরি দিতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে সেটা ওয়্যার হাউস জব অথবা বিভিন্ন ধরনের, যেমন ওয়ালমার্ট অথবা অ্যামাজন, যেটা আগে বলে, সেই ধরনের চাকরি। তো আপনার শুরুতে একটা কাজ পেলেই হয়, ভালো খারাপ ডাজন্ট ম্যাটার, পরিশ্রম একটু হবে, কিন্তু শুরুতে পরিশ্রম লাইফে করতে হয় উপরে উঠতে হলে। সৎভাবে যদি চলতে চান, অসৎভাবে অনেক সহজে অনেক কিছু করা যায়, কিন্তু আমরা তো সেদিকে যাচ্ছি না।
আর অ্যাপ্লাই করার 2-3 দিনের মধ্যে যদি আপনি কোনো কিছু না শোনেন, তাহলে আপনি যদি ওয়াকিং ডিস্টেন্সে হয় হেঁটে যেতে পারেন এবং বলতে পারেন যে আই এম জাস্ট চেকিং ইফ ইউ গাইজ মেড এ ডিসিশন ইয়েট, অথবা কল দিয়ে বলতে পারেন যে আমি অ্যাপ্লাই করেছি কয়েকদিন আগে, তো আমি খুবই আগ্রহী এই কাজের জন্যে। আপনারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন আমাকে একটু জানালে ভালো হয়। খুব সিম্পলভাবে বলবেন, পোলাইটলি, এবং তারা যা বলে ওইটাই। এরপরে আবার ঘ্যাচামেচি করার কোনো প্রয়োজন নাই যে না আমাকে দিতেই হবে, আমার এটা দরকার, এইভাবে বললে হবে না। পোলাইটনেস নাম্বার 1। আরেকটা কথা বলি যে বাংলাদেশ থেকে আমার যে কত ধরনের রিকোয়েস্ট আসে সেটা আপনারা অনুমান করতে পারেন, কিন্তু রিসেন্টলি একটা অনুরোধের কথা বলি। আঙ্কেল, আমার বাবা আপনার বিরাট বড় ফ্যান, সে আপনার ভিডিও সব সময় দেখে, এখন নিউ ইয়র্কে এসছে এবং আপনি তাকে একটা চাকরি খুঁজে দেন। আমি থাকি নিউ জার্সি থেকে আমি কিভাবে তার নিউ ইয়র্কে চাকরি খুঁজে দেব? তারপর এটা কি সম্ভব? আর ইভেন কেউ যদি নিউ জার্সিতেও চলে আসে এবং বলে যে আঙ্কেল আমাকে চাকরি খুঁজে দেন, সেটাও কি সম্ভব? এখানে চাকরি তো আমার মুখের কথা হবে না, আমার নিজের কোনো বিজনেস নাই যে আমি তাকে সেই ব্যবসাতে ঢুকিয়ে দেব। আর ইভেন বন্ধুরাও যদি ব্যবসা থাকে আমি সেখানে কেন বলবো? কারণ তার ব্যবসা ক্ষতি করে সে তো আমার উপকার করবে না। কাজে যার চাকরি এখানে নিজে খুঁজে নিতে হবে। আর আপনি যেখানে থাকেন, যে আত্মীয় বাসায় উঠেছেন, তারাই আপনাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে। আমি একজন ব্লগার, চেনা নাই জানা নাই, ব্যক্তিগতভাবে চেনা জানা থাকলেও একটা কথা ছিল, কিন্তু একেবারে চেনা নাই জানা নাই। আপনারা আমাকে চেনেন কিন্তু আমি তো আপনাদেরকে চিনি না। কাজেই ওই ধরনের একটা রিকোয়েস্ট আসলে খুবই খারাপ লাগে আসলে মাঝে মধ্যে, যে আমি তো আসলে কিছু করতে পারবো না, কিন্তু হেল্প চাইলো এবং নাও করা যায় না করলেও মন খারাপ করবে, কারণ যতই বুঝবে না। সো এটা একটু মাঝে মধ্যে মন খারাপ হয়। যাই হোক, অনেক গল্প করলাম। আপনারা আশা করি এখান থেকে কিছু ইনফরমেশন পেয়ে, কিছু হেল্পফুল ইনফরমেশন পেয়েছেন। আর আমি এনজয় করলাম আজকের দিনটা, অসাধারণ সুন্দর, একটু উইন্ডি কিন্তু তারপরে সুন্দর। শুরু করেছিলাম খালি শার্ট গায়ে, কিন্তু এত বাতাস আসছে, ঠান্ডা লাগছিল। পরে জ্যাকেট, ভালো যে গাড়িতে একটা জ্যাকেট ছিল, তো সেটা পরে এসেছি। ও থ্যাংকস রাব্বানি ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর জ্যাকেটের জন্যে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।